স্যার আপনাকে স্বাগত জানাই ক্যাম্পেইন কলিং মিডিয়ার পক্ষ থেকে। প্রথমে যে প্রশ্নে আসব, স্যার রাজ্যে বিভিন্ন বেনজির সংঘাতের নিদর্শন আমরা এর আগে দেখেছি। তার মধ্যে যেমন আমরা দেখেছি সন্দেশখালিতে ইডি অফিসারকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো, সেরকমই একটা নতুন সংঘাত শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। এবং কলকাতা হাইকোর্টে এই সংঘাত চলছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি এবং জাস্টিস সৌমেন সেনের মধ্যে। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি এবং মামলাকারী রাজ্য সহ সমস্ত পক্ষকে নোটিশ দিতে বলেছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে আপাতত এই সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া স্থগিত রাখতে বলা হয়েছে। কি বলবেন এ বিষয়ে? তাহলে অনুপ্রাণিত বিচারক পাওয়া গেল। দিদির এটা বড় শান্তির। সৌমেন বাবুকে অবশেষে পাওয়া গেল। চেষ্টা ছিল। এই সকল বিচারকরা অনুপ্রেরণা ছিল না, কি দুঃখ ছিল, মনে ব্যথা ছিল। আর এই গাঙ্গুলি সাহেব তো একলাই সব শেষ করে দিচ্ছিলেন। তার উপরে আবার যুক্ত হয়ে গেল অমৃতা সিনহাজি। এইরকম আরও অনেকে, বিশ্বজিৎ বাবু আরও অনেকে সব রায় দিচ্ছিল, রাজাশেখর মান্তা রায় দিচ্ছিল। মানে খুব দুঃখ ছিল। ধন্যবাদ সৌমেন বাবু, আপনি অনেক কাজ করে দিচ্ছেন। আপনার বিরাট দায়িত্ব। আপনি হাইকোর্টে মানুষের শেষ অবলম্বন তো আদালত, শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার আদালত। গতকালকের প্রজাতন্ত্র দিবস চলে গেল। প্রজাতন্ত্র দিবসে একটা অনিবার্য যে ধারা, অর্থাৎ সংবিধানের যে ধারা, তার মধ্যে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার পরিষ্কার করে লেখা আছে। সেই অধিকারটা মানুষ উদযাপন করবে কোথায়? আদালতে। কার মাধ্যমে? জাস্টিসদের মাধ্যমে। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, গোটা পশ্চিমবঙ্গে যুব সম্প্রদায় যখন হতাশ, তাদের কাছে এক চিলতে শীতের রক্তিম সূর্যের মতো দীপ্তমান কারা? এই জাস্টিসরা। জাস্টিস গাঙ্গুলি, জাস্টিস সিনহা, রাজাশেখর মান্তা, জাস্টিস প্রমুখরা। তারা যে রায় দিচ্ছে তার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। তারা যখন বলছে কালীঘাটের কাকুর উপরে একটা স্টোরি তৈরি করছে, তখন বলা হচ্ছে কার নাকি ইজ্জত নষ্ট হচ্ছে। কার? মাননীয় তার প্রচুর প্রেস্টিজ, ওটা নাকি পাংচার হয়ে যাচ্ছে প্রেস্টিজ। এটা দেখার দায়িত্ব কে নিয়েছেন? সৌমেন বাবু। অপরাধী যদি হয়, অভিযুক্ত যদি হয়, সে ধনী না গরিব, বিখ্যাত না অখ্যাত, সেলিব্রিটি কি সেলিব্রিটি নয়, শিক্ষিত কি অশিক্ষিত, প্রভাবশালী কি প্রভাবহীন, কিচ্ছু দেখা হয় না। আইনের চোখে প্রত্যেকে সমান। আপনি যে অপরাধ করলে তার শাস্তি যেমন হওয়া উচিত, আমি একজন পদ্মশ্রী অ্যাওয়ার্ডি, আমি অপরাধ করলে আমার শাস্তি তেমনই হওয়া উচিত। সেক্ষেত্রে উনি কী করে বলছেন যে আমার যে কারো কোনো একজন বিশেষ ব্যক্তির ইজ্জত নষ্ট হবে, তাই তাকে ধরা যাবে না, তাই তার তদন্তকে অসম্পূর্ণ রাখতে হবে, তাই তার উপরে নতুন করে নজরদারি করা যাবে না, কোনো মন্তব্য করা যাবে না? এটা কিন্তু জাস্টিস বলতে পারে? বিস্ময়কর। সিঙ্গেল বেঞ্চ ডিসিশন নিচ্ছে, ডিভিশন বেঞ্চে স্থগিত হয়ে যাচ্ছে। এটা আগে ছিল। জাস্টিস গাঙ্গুলি বলেছিলেন, প্রথম দিককার কথা বলছি, শিক্ষায় দুর্নীতি মামলা নিয়ে যখন তিনি প্রথম হাত দিয়েছিলেন, তিনি বলেছিলেন যে আমি সিদ্ধান্ত নিচ্ছি, আর ডিভিশন বেঞ্চ কেটে দিচ্ছে, ডিভিশন বেঞ্চ স্থগিত করে দিচ্ছে, চলতে পারে না। সুপ্রিম কোর্টকে জানানো হয়েছিল। প্রধান বিচারপতিকে তিনি অ্যাপিল করেছিলেন। তিনি বলেছিলেন আমার মাথায় বন্দুক ধরলেও আমি নীরব হব না। তখন থেকেই তো অজস্র মানুষের হৃদয়ের মণিকোটায় তিনি স্থান পেয়েছেন। অজস্র মানুষের হৃদয়ের মণিকোটায় স্থান পেয়েছেন। তার সাথে নাকি দ্বন্দ্ব চলছে। সেই বিচার নাকি প্রধান বিচারপতি করবেন। প্রধান বিচারপতির কাছে জাস্টিস গাঙ্গুলি বলেছেন, প্লিজ দেখুন, সমস্যার সমাধান করুন, কাজ করতে দেবে না দেখছি। অর্থাৎ জাস্টিস গাঙ্গুলির কাজ করার পথে বাধা হয়ে উঠছে আর গুন্ডা বদমাশরা নয়, পলিটিক্যাল মাতব্বররা নয়, অনুপ্রাণিত সাধারণ মানুষও নয়, এখন খোদ তার কলিগ বিচারক। খুব দুশ্চিন্তা। আমি সৌমেনবাবুকে বলি, আপনারা এত দুশ্চিন্তা কেন? আপনার কি মনে হয়নি যে দুর্নীতি হচ্ছে পাপ? আপনার কি মনে হচ্ছে না যে দ্রুত সমাধান দরকার? নাকি স্থগিত করে দিয়ে তারিখ পে তারিখ করবেন? বিচার ব্যবস্থার যে অন্তঃসার শূন্যতার দিকে গোটা ভারতবর্ষ তাকিয়ে আছে।
বিচার ব্যবস্থাকে যে আদালতে কাল করে তোলানো হচ্ছে, মানে আদালতকেই আদালতে কাল করে তোলানো হচ্ছে, যার জন্য তার প্রধান কারণ কি জানেন? তারিখ পে তারিখ। আর বিচারকে কিনতে হয়, গরিব অসহায় মানুষের লয়ার নেই, তাহলে লড়বে কে? অসহায় মানুষের জন্য আইনের সুযোগ কে দেবে? তার জন্য গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট লয়ার দেয়। সেই লয়ারদেরকে যদি গভর্নমেন্ট বারণ করে দেয়, এইরকম বিচারক থাকলে তারা যদি প্রভাবিত করে দেয়, তাহলে কে ন্যায় দেবে? কে আর প্রচুর টাকা দিয়ে আইন অ্যাডভোকেট ডাকবে? আর কতদিন ধরে রাখবে? 20 বছর, 25 বছর? লজ্জা লাগছে না বলতে যে এই 3 বছর চলে গেল, 3.5 বছর চলে গেল, 1000 দিন চলে গেল শিক্ষকের গাছতলায়। বলুক চ্যালেঞ্জ করে যে তারা অবৈধভাবে দাঁড়িয়ে আছে, করে বলুক, সরকার বলতে পারছে না তো। তার মানে তাদের হকের চাকরি গাছতলাতে পড়ে। 3.5 বছর যথেষ্ট না? আমি কাজী মাসুম আক্তার, আমরা বংশগত কাজী, আমরা 500 বছর বেশি দেশে বিচার করেছি। একদিনে খালাস করে দিতাম বিচার, একদিন লাগতো না। কাজীর বিচার খারাপ মনে হয় তো আপনাদের বিচার ভালো নাকি? একটা দিন লাগতো না, একদিন। কি চলছে? তাহলে মিস্টার জাস্টিস সৌমেন বাবু কাউকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব নিয়েছেন, আর তিনি টিআরপি পাচ্ছেন। কাদের? অনুপ্রেরণায় অনুপ্রাণিত যারা, তাদের টিআরপিতে ভর করে এতদিন পর মাননীয় মন তর হয়ে গেল, অবশেষে সৌমেন বাবুকে পাওয়া গেল। হ্যাঁ, আপনি এটা করে কি করতে চাইছেন? বিচারের বাণীকে নীরবে নিভৃতে কাঁধে করতে চাইছেন? বিচারকে বিলম্বিত করতে চাইছেন? মোসাবি করতে চাইছেন? বিচার ব্যবস্থায় কলঙ্কিত করতে চাইছেন? ধিক্কার। ধন্যবাদ। স্যার, এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন যে বিচারপতি সৌমেন সেন যা রায় দেন সেটা কোনো একটা বা তার যা কার্যপ্রণালী সেটা বিশেষ একটি রাজনৈতিক দলের স্বার্থে হয়, এবং এরপরে তিনি বলেছেন বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন বিচারপতি সৌমেন সেন, এবং কেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করবেন না সে প্রশ্ন তুলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কি বলছেন? দেখুন, আমি একটা খোলা কথা বলি, এ কথা বিচারপতি গাঙ্গুলি বলতে পেরেছেন, তাই কাজী মাসুম আক্তার বলতে পারছেন। কারণ জাস্টিসকে শ্রদ্ধা করতে হয়, আমারও উচিত শ্রদ্ধা করা। আপনি যে কথা বলেন ভয়ঙ্কর কথা। আমার তো মনে হচ্ছে শাহজাহানরা আতঙ্কে নয়, আতঙ্কে বিচারপতিরা। শাহজাহানরা তারা বিভিন্ন ধরনের দুষ্কর্ম করবে, পাপ করবে, চুরি করবে, চিটিং করবে, ডাকাতি করবে, এটা কমন কথা, এটা হয়ে থাকে সমাজে, হয় এটা। আমাদের এই দুর্নীতিগ্রস্ত সমাজে এমন হয়, কিন্তু বিচারও এই কাজ করবে? হায় রে, কি আমরা কোথায় বাস করছি? ভাবতে পারছি না। কলকাতা হাইকোর্টে একটা লালিত্য আছে, একটা মর্যাদা আছে, একটা অতীত গৌরব আছে, জাস্টিসের প্রতি মানুষের সীমাহীন শ্রদ্ধা ভক্তি আছে। জাস্টিসরা যখন বলে তখন মনে করা হয় এটাই শেষ কথা, এটা বেদ বাক্য। জাস্টিসের রায়ের জন্য মানুষ পাগলের মতো তাকিয়ে থাকে। একটা মানুষ যে বিচার চেয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যখন চলে যায়, পাগলের মতো অধীর আগ্রহে তাকে কবে একটা জাস্টিস তার পক্ষে, ন্যায়ের পক্ষে রায় দেবে। তেমন একজন জাস্টিস সম্পর্কে আরেকজন জাস্টিস বলছেন যে সুপ্রিম কোর্ট পদক্ষেপ নিক, একটা পার্টির হয়ে কাজ করছে, কিছু প্রভাবশালী লোকের হয়ে কাজ করছে, কিন্তু ভাবা যায় না। আমি পরিষ্কার বলছি, তদন্ত হওয়া উচিত। তদন্ত হয়ে শুধু তাকে সরিয়ে দিলে হবে না, তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া উচিত। শাস্তিমূলক পদক্ষেপ। যারা বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করে তারা একটা মার্ডারের চোখ ভয়ঙ্কর, একটা খুনির চোখ ভয়ঙ্কর তারা। আমি পরিষ্কার চেতাবনী দিচ্ছি, এটা যদি সত্য হয়ে থাকে, সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি, হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি সহ সরকার, কেন্দ্র, রাজ্য সকলকে আমি পরিষ্কার জানাচ্ছি, কার পক্ষে কার বিপক্ষে বলছে আমার জানার দরকার নেই। কিন্তু কোনো একজন বিচারপতি পাপে যুক্ত, তোষণে যুক্ত, পোষণে যুক্ত, প্রভাবশালী অপরাধীকে রক্ষায় যুক্ত, যদি তার প্রমাণ করা যায় দেশের সর্বোচ্চ কঠিন শাস্তি তাকে দেওয়া উচিত। শাহজাহানদের চেয়ে অনেক বড় কালপিট তারা, যারা দেশের সংবিধানকে ভুলণ্ঠিত করতে পারে, যারা দেশের স্বাধীনতা আদর্শকে ভুলণ্ঠিত করতে পারে, যারা মানুষের জীবন জীবিকা বেঁচে থাকার শেষ অবলম্বন আদালত, বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করতে পারে, তাদের শাস্তি হওয়া উচিত। তদন্ত হোক,
এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হোক। আর জাস্টিস সৌমেন বাবুকে বলি, আপনি বুকে হাত রেখে ভাবুন, সত্যি কি তাই? জাস্টিস গাঙ্গুলি যা বলেছে সত্যি তাই হয়? আমরা জনসাধারণ, আমরা বিশেষ মর্যাদা যারা অভিষিক্ত, সকলের পক্ষ থেকে আপনার জন্য রইল এক গ্রাস ঘৃণা, ধিক্কার আর একটি শব্দ, যা হলো ছি। ধন্যবাদ। শুধু এটুকুই নয়, অত্যন্ত আরও ভয়ঙ্কর অভিযোগ করেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন যে এই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মানে তিনি যে নির্দেশনামা দিয়েছেন তাতে বলছেন যে বড়দিনের ছুটির আগে শেষ যেদিন আদালতের কাজ হয় সেদিন বিচারপতি অমৃতা সিনহাকে হাইকোর্টে নিজের চেম্বারে ডেকে পাঠিয়েছিলেন সৌমেনবাবু, এবং সেখানে তাকে মানে নেতার মতো করে নির্দেশ দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, তার একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে, তাই তাকে বিরক্ত করা যাবে না এবং বিচারপতি সিনহার বেঞ্চের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে। এছাড়া বিচারপতি সিনহার বেঞ্চে প্রাথমিক নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে যে 2টো মামলা রয়েছে তা খারিজ করতে হবে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, এই কথা আপনি বলছেন আমি জানি না, যদি সত্য হয় আমার মনে হয় ওনার প্রপার্টি তদন্ত হওয়া উচিত, সিবিআই ইডির ওনার সম্পর্কে খোঁজ নেওয়া উচিত। আমি উল্টো কথা বলছি, উনি রায় দেবে কি? বিচার তোমার বিচার করবে কে? রাজা তোমার বিচার করবে কে? বিচারক তোমার বিচার করবে কে? এখানে আছে বিচারক তোমার বিচার করবে কে? আমরা বিচার করবো। সুপ্রিম কোর্ট কী করবে জানি না, হাইকোর্ট কী করবে জানি না। যদি এটা সত্য হয়ে থাকে আপনি যেটা বললেন, এর চেয়ে বড় গরিব অপরাধ আমি পশ্চিমবঙ্গে কোনো কালপিট করেছে বলে মনে করি না। বিচারপতি সিনহাকে ডেকে বলতে পারে? একদিকে বিচারপতি সিনহার স্বামীকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে চাপে রাখার জন্য। বিচারপতি সিনহা যাদেরকে ন্যায় দিতে না পারে, এই কোথায় বাস করছি আমরা? কোথায় আছে এটা? হীরক রাজার দেশ এত খারাপ ছিল না। হীরক রাজার দেশে বরঞ্চ একটু বিচার সামান্য হতো, বিচার কাচার সর্বনেশে। কিন্তু আরও বেশি কি, মরে যাবো কেসে কেসে, এ তো আরও সর্বনেশে। এসব কথা শুনলে মরে যাবো কেসে কেসে। আমি বুঝতে পারছি না, এদের তো শাস্তি হওয়া উচিত অক্লেশে, এদের শাস্তি হওয়া উচিত অক্লেশে। এদের সমাজকে করে দিচ্ছে ক্লিশে। আমি মানে বিস্মিত। বিচারপতিকে ডেকে বলছে যে তার কথা অনুযায়ী চলতে হবে, সিদ্ধান্ত নেওয়া যাবে না, প্রভাবশালীদের সম্মান নষ্ট করা যাবে না। আমি মাননীয়কে জিজ্ঞেস করি, মাননীয়কে, আপনি গরিব অসহায় লোক যাদের কিচ্ছুটি নেই, যারা বাসে সামান্যর জন্য হয়তো পকেটমারি করেছে, তাদের কোমরে দড়ি বেঁধে যেভাবে টেনে টেনে লকাপে ঢোকানো হয়, ওরা তাহলে মানুষ নয়? ওরা তো প্রভাবশালী নয়, ওরা ধনী নয়, ওরা দেখতেও ভালো নয়, ওরা তাহলে মানুষ নয়? আপনি রায় কি এমনই দেবেন নাকি? আমি গোটা পশ্চিমবঙ্গের সুশীল সমাজকে গর্জে উঠতে বলছি, আপনার এই কথা যদি সত্যতা থেকে থাকে আমি আশা করি আপনি মিথ্যে বলছেন না। কেন মিথ্যে বলবেন আপনি? রাজ্যে সুশীল সমাজ তারপরে যদি নীরব থাকে, আমি এদেরকে ধিক্কার জানাচ্ছি। এরাও হচ্ছে কুলাঙ্গার। এইসব কুলাঙ্গার থাকার জন্য এই সকল জাস্টিসরা এই মাতব্বরি করার সুযোগ পায়। আমি জাস্টিস সিনহাকে বলছি, আপনাকে যদি এরকম বলতে থাকে আপনি তার তীব্র প্রতিবাদ করুন, আপনি সাহসী মানুষ, আমরা আপনার পাশে আছি। এই দেশকে, এই সমাজকে রসাতলে পাঠানো যাবে না। যদি কোনো আইন থাকে আমরা আদালতে লড়ব। এই বিচারকের বিচার যাতে সম্পন্ন হয়, বিচারকের বিচার দেশের যারা বিবেক তারা করবে। ধন্যবাদ। স্যার, আপনি এক্ষুনি বললেন যে এইরকম যদি বিচার ব্যবস্থার পরিস্থিতি হয়, বিচারক যদি বিচার ব্যবস্থাকেই কাঠগড়ায় তুলে দেন, তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের কি হবে? এই প্রশ্নই আমি এই নিয়েই আপনাকে আবার প্রশ্ন করছি যে আজকে সাধারণ মানুষের কাছে শেষ ভরসা হলো কোর্ট, যেখানে গিয়ে মানুষ ন্যায় বিচারের আশা করে। সেখানে দাঁড়িয়ে যদি বিচারপতি, যারা হাজার হাজার মানুষ যারা এই সমস্ত নিয়োগ দুর্নীতি বা এই রকম ধরনের যেসব দুর্নীতি মামলাগুলো বিচারপতি সিনহার বেঞ্চে চলছে বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে চলছে, সেই সব দুর্নীতিতে যেসব মানুষগুলো কষ্ট পেয়েছে বা যাদের বিচার হয়নি, যারা বিচারের আশায় বসে রয়েছে, তাদের কি হবে? বা এরকম কোটি কোটি সাধারণ মানুষ তখন কার কাছে বিচার চাইতে যাবে? লক্ষ লক্ষ লোকের বিচার পেন্ডিং হয়ে আছে। আমি আলিপুর কোর্টে গিয়ে দেখেছি গরিব অসহায় মানুষগুলো কীভাবে দিনের পর দিন রাস্তায় বসে থাকে, দিনের পর দিন তারা কাঁদছে, সামান্য কারণে তাদেরকে কাঁদতে হয়েছে। অনেক লোকের জীবনহানি করে অবস্থা হচ্ছে। তার মানে কি, যদি এইটা হতে থাকে তাহলে যে ধর্ষক সে মন দিয়ে ধর্ষণ করবে, যে খুনি সে দায়িত্ব সহকারে খুন করবে, যে লুটেরা সকাল বিকেল সন্ধ্যে টাইম জ্ঞান নেই, যখন তখন লুট করবে, যে কাটমানি খায় সে আরও বড় কাটমানি খোর হবে, যে লম্পট সে আরও লম্পট্য করবে, যে মাতাল সে দায়িত্ব সহকারে মাতাল হবে।
আর যে রাজনৈতিক দুর্বৃত্তি করে ফৌজদারি মামলায় যুক্ত তারা এমপি এমএলএ হবে, দেশ রসাতলে যাবে। ঘরে ঘরে ধর্ষণের গল্প শুনবো, ধর্ষকরা আনন্দে নৃত্য করবে যে আমাদের বিচারক আছে, যারা প্রভাবশালী হলে কখনোই বিচার দেবে না, কখনো পাপ দেবে না। ঘরের মহিলারা অরক্ষিত হয়ে যাবে, সুরক্ষিত হবে না কেউ। জনগণ কাঁদবে, মা কাঁদবে, মাটি কাঁদবে, মানুষ কাঁদবে, তিনটেই কাঁদবে। আর এই কান্নার জন্য দায়ী থাকবে এই ধরনের ভণ্ড বিচারকের দল। আমরা ভণ্ড পুলিশ পেয়েছি, ভণ্ড পুলিশ পেয়েছি, অনুপ্রাণিত পুলিশ, ভণ্ড উকিল পেয়েছি, অনুপ্রাণিত উকিল, ভণ্ড শিক্ষক পেয়েছি, অনুপ্রাণিত শিক্ষক, ভণ্ড নেতা পেয়েছি, অনুপ্রাণিত নেতা, ভণ্ড ডাক্তার পেয়েছি, অনুপ্রাণিত ডাক্তার। আমরা এবার পাচ্ছি ভণ্ড বিচারক, অনুপ্রাণিত বিচারক। সার্টিফিকেট লাগবে নাকি? দেখি সার্টিফিকেট তৈরি করা যায় কিনা। সাবধান হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। সকলে মরে যায়নি, রাজ্যে এখনো কেউ কেউ বেঁচে আছে। ধন্যবাদ। যে প্রশ্নটা আরেকবার করব, যে জাস্টিস গাঙ্গুলি তিনি কি আরেকটু ধরে খেললেই ব্যাপারটা ভালো হতো? কারণ তিনি যেভাবে পদক্ষেপ নিয়েছেন পরপর, যে তাতে পুরো শিক্ষা ব্যবস্থা এখন প্রেসিডেন্সি জেলে ডুবে বসে আছে, এবং এরপরে যে খাদ্য দুর্নীতিতে জ্যোতিপ্রিয়, বাকিবুর, শঙ্কর সবাই জেলে, এবং তার পেছনেও কিন্তু এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিরই হাত, এবং পুরো দুর্নীতি যেটা এখন লোকের চোখের সামনে এসছে সেখানেও কিন্তু মূল হোতা এই জাস্টিস গাঙ্গুলি। কিন্তু সেখানে তিনি যে এই রকম এতগুলো বিষয় নিয়ে এত মানে একটা পজিটিভ পদক্ষেপ নিয়েছেন, যার জন্য সারা রাজ্যের মানুষ কিন্তু জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিকে মাথায় করে রেখেছেন, সেখানে তিনি কি আরেকটু ধরে খেললে ব্যাপারটা ভালো? দেখুন, কবি নজরুল ইসলামও ধরে খেলতে চেয়েছিলেন, কিন্তু একটা সময় তিনি কবিতা লিখেছিলেন, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। তিনি শুধু কথা বলেননি, লেখেননি, তিনি যুদ্ধ করতেও গিয়েছিলেন। আমাদের জাস্টিস গাঙ্গুলি অবস্থানটা তাই। তিনি যা দেখছেন সহ্য করতে পারছেন না। কখনো কখনো মনে হয় তিনি মিডিয়াকে অনেক সময় বাইট দিচ্ছেন, প্রকাশে বলছেন, কখনো কখনো মনে হয় না বললেই হয়তো ভালো হতো। কিন্তু সমাজকে সচেতন করার দায়িত্ব তো প্রত্যেকে নিতে হবে। একজন জাস্টিসকে সমাজকে সচেতন করার জন্য এন্টাইটেল নন। একজন জাস্টিসকে অধিকার নেই সমাজে অন্যায় পাপ হলে তার বিরুদ্ধে কথা বলার, অ্যাকচুয়ালি অধিকার আছে। কিন্তু জাস্টিসরা সাধারণত অন্তর্মুখী হয়, যাতে বিতর্কিত না হয়ে যায়। কিন্তু ওই নজরুলের কবিতা, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যা আছে কই মুখে, যেখানে জাস্টিস, ওর নাম কি বললেন, সৌমেন, তৈরি হতে পারে, সেখানে জাস্টিস গাঙ্গুলিকে তো অনেক বেশি দায়িত্ব নিতে হবে। তিনি একটার পর একটা রায় দিচ্ছেন, যুগান্তকারী রায়, যা ভাবা যায় না হাইকোর্টের। গোটা রাজ্যে পুজো হয়, এবারে দুর্গা পুজোতে ওনাকে দিয়ে একাধিক জায়গায় উদ্বোধন করার জন্য মূর্তি স্থাপন হয়েছে। উনি দেবতুল্য হয়ে গেছে কিছু মানুষের কাছে। হ্যাঁ, তারা সংখ্যায় কত দেখা দরকার নেই, সংখ্যায় বেশি হলেই ভালো হয় না। সমাজে চোর চিটিংবাজ ছাঁচোর সংখ্যায় বেশি, তার মানে কি চোর চিটিংবাজ ছাঁচোর দরকার? সমাজে প্রতিবাদী সংখ্যায় কম, তাহলে কি প্রতিবাদী হওয়া নিষিদ্ধ? আমি পরিষ্কার বলি, জাস্টিস গাঙ্গুলিরা যেটা করছে তার প্রত্যুত্তরে প্ল্যান করে এই জাস্টিস সৌমেনদের তৈরি করা হয়েছে। প্রতিক্রিয়া সহ নিউটনের থার্ড ল বলা যায়, যে ও দুর্নীতির বিরুদ্ধে লড়বে আর তুমি দুর্নীতিকে রক্ষা করবে। জাস্টিস গাঙ্গুলি দুর্নীতির বিরুদ্ধে লড়বে আর উনি দুর্নীতিকে রক্ষা করবে। আসলে এটা রক্ষা করা না, এটা ধ্বংস করা। টোটাল ভারতের সংবিধানের পচন ধরানো। মানুষের বেঁচে থাকার যে মৌলিক অধিকার, মানুষের স্বাধীনভাবে জীবনযাপনের যে মৌলিক অধিকার, অন্ন বস্ত্র বাসস্থানের মানুষের যে প্রধান মৌলিক অধিকার, শাসনতান্ত্রিক প্রতিবিধানে মানুষের যে মৌলিক অধিকার, তাকে খর্ব করে ভারতের সংবিধানকে কলঙ্কিত করা, ভারতবর্ষের মানুষের বেঁচে থাকার যে অধিকারকে সর্বশান্ত করার নেশায় মত্ত হয়েছে এই সমাজের এই কুলাঙ্গার শরীর কিছু মানুষ, যাদের মধ্যে আমরা জাস্টিসদের খুঁজবো। হায় রে, শুধু ধিক্কার, শুধু ধিক্কার। আমি বাংলার জনগণকে বলছি, তাকান, আগুন আপনার গায়েও লাগবে, ধৈর্য ধরুন। যদি বিচারালয় বিক্রি হয়ে যায়, মানুষ বাঁচবে না। আগুনের অপেক্ষা আছেন তো, আর কটা দিন ওয়েট করুন, আগুন আপনার গায়েও লাগবে। আপনাকে চিতায় যেতে হবে না, ঘরেই জ্বলে পুরো মরবেন। ধন্যবাদ।
মেডিকেল ভর্তি দুর্নীতি নিয়েও কিন্তু বিষয়টা প্রায় ধরেই ফেলেছিলেন অভিজিৎ গাঙ্গুলি, এবং এই ভর্তিতে যে ব্যাপক জলঘোলা রয়েছে বা সেখান থেকে যে বেনজল ঢুকছে এই ব্যাপারটা আঁচ করতে পেরেই তিনি রাজ্য পুলিশের হাত থেকে তদন্ত নিয়ে সিবিআই এর হাতে দিয়েছিলেন, এবং এটাই সৌমেন সেন আটকালেন এবং সিবিআই এর করা এফআইআরটা প্রথমেই বাতিল করে দিলেন। সিবিআই যাতে পার্টি না থাকে তা নিশ্চিত করলেন একেবারে যুদ্ধকালীন তৎপরতায়। এবং তারপরে কয়েকদিন আগে অভিজিৎ গাঙ্গুলি 2014 যে টেটে উত্তীর্ণ 42,000 আর 2020-তে যে 16,500 মানুষের যে মানে যে লোকের যে মেধা তালিকার প্রকাশের কথা নির্দেশ দিয়েছিলেন সেটাও প্রায় যুদ্ধকালীন তৎপরতায় আটকে দিলেন এই সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। এবং কিসের জন্য জাস্টিস সৌমেন সেনের এই অসামান্য তৎপরতা সেটা জানতে কিন্তু রাজ্যবাসী সবাই ব্যাকুল হয়েছে। আপনার কি মনে হয়? না, বুঝতে পারছি না, মানে উলঙ্গ কদর্যতা, অর্থাৎ উলঙ্গ হওয়ার যে মানে উদগ্রতা, ভাবা যায় না। বিচার ব্যবস্থাকে তো উলঙ্গ করে দিল, উদগ্রভাবে উলঙ্গ করে দেওয়া, উদগ্রভাবে উলঙ্গ করে দেওয়া। এই কচুরিপানা রয়েছে, কচুরিপানা, এই কচুরিপানা শিল্প হবে নাকি পারে? কচুরিপানার পাশ বালিশ আর কাশফুলের বালিশ খেয়ে আলুর চপ, বেগুনি আর মুড়ি এইটা খাবে বাংলার লোক, আর এই জাস্টিসটা কি খাবে? আমার মনে হয় ইমিডিয়েটলি ওনার তদন্ত হওয়া দরকার আছে। ইমিডিয়েটলি আমি ইডি সিবিআইকে বলছি, অন্যান্য জাস্টিসে বলছি, সুপ্রিম কোর্টকে বলছি, ওনাকে নজরে রাখুন। নজরে, নটা নয়, নজরে হাইকোর্ট, নজরে হাইকোর্টের জাস্টিস নজরে রাখতে হবে। কারণ সমাজ ধসে যাচ্ছে, জাস্টিসরা যদি ধসে যায়, জাস্টিসরা যদি বিক্রি হয়ে যায়, সমাজ কিন্তু বাঁচবে না। আমি তীব্র নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। আর এমবিবিএস পরীক্ষা তো জালি হচ্ছে নাকি? এমবিবিএস পরীক্ষা যদি জালি হয় আরেকটা কাজ হবে, কিন্তু ঘরে ঘরে লোক মরবে। এবার জালি এমবিবিএস, ঘরে ঘরে এগিয়ে এমবিবিএস, এটার দায়িত্ব কি ওই জাস্টিস সৌমেনবাবু নেবেন নাকি? যে আমাদের গাঙ্গুলি সাহেব তদন্ত করতে বলছে, তদন্ত আটকাচ্ছে। ইকির ভাই, শিক্ষকরা অসহায় হয়ে বসে আছে, তাদের প্রাপ্য চাকরি তারা চায়, আটকে দিচ্ছে, তারিখ পে তারিখ করাচ্ছে। সেই দামিনীর সানি দেওয়াল, সেই জাস্টিস, সেই অ্যাডভোকেট সানি দেওয়াল, তারিখ পে তারিখ, ওই তো ঐতিহাসিক কথা হয়ে গেছে। ওটাকে বজায় রাখতে চাই নাকি এখনো? জাস্টিস সৌমেন বাবু, জাস্টিস সৌমেন বাবু, চেতাবনী দিচ্ছি, সত্যিই যদি এই কথা সত্য হয়ে থাকে, আমি জানি না, উনি বলছেন, সাংবাদিক আমাকে জিজ্ঞাসা করছেন, কাউকে ছেড়ে কথা বলে না কাজী মাসুম আক্তাররা, কিচ্ছু পরোয়া করে না। কে কত বড় নেতা মন্ত্রী তার তোয়াক্কা করে না। এই বাংলায় কিছু লোক আছে, এই বাংলায় রামমোহন রায়, বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দের মতো লোক কিছু বেঁচে আছে, তারা সম্মান পায়নি, হয়তো বেঁচে আছে, তারা সব মরে যায়নি। আপনাদের এর ফল ভোগ করতে হবে, ছেড়ে কথা বলা হবে না। সবাই বিক্রি হয়ে গেছে ভাববেন না। কিছু কিছু মানুষ আছে যার মেরুদণ্ড বিক্রি নেই, তাদের কেনা যায় না। আমাদের মতো লোকের রক্ত ঝরেছে সমাজকে ঠিক করার জন্য, আর আপনাদের মতো লোক যদি সমাজকে পছন্দ হয়, আপনাদেরকে আমরা দেখে নেবো, আপনার বিরুদ্ধে প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবো। ধন্যবাদ।